নিশাপতির সাথে দেখা না হলে হয়তো বুঝতাম না যে জীবন দিয়েও কাউকে ভালোবাসা যায়। আল্লাহর কাছে কত বলছি যে নিয়ম ভেঙে তো কত কিছুই হয়, সকল নিয়ম ভেঙে যদি আমরা দুজনে একত্রিত থাকতে পারতাম, হয়তো জীবনের একটা পূর্ণতা লাইফে যোগ হতো। আমার নাম এমডি আমানুল্লাহ। আমার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ বেলকুচি। জি। আমি ডিগ্রি কমপ্লিট করে একটা কোম্পানিতে জব করি মার্কেটিং অফিসারে। আচ্ছা। 2019 সালের 2 জানুয়ারি ঢাকায় আসি আমার এক বন্ধুর বাসায়। কাঁধে থেকে ব্যাগটা নামাই নাই। পর বন্ধু বলতেছে, আর রুমমেট ছিল, সবাই মিলে বলতেছে চলো আমরা সীতাকুণ্ড যাবো মিরসরাই ঘুরতে। আচ্ছা ওকে, ওই দিন রাতেই চলে গেলাম। সীতাকুণ্ডে পাহাড়ে হেঁটে হেঁটে উঠতে হয়, প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগে। তো হেঁটে হেঁটে উঠছি উপরে। উঠে দেখে উপরে একটা শুটিং হচ্ছে, আমার বন্ধুরা সবাই দেখতেছে, ছবি উঠতেছে, আমি কিছু ছবি উঠছি। পরে আমি অনেক টায়ার্ড, পাশে একটা মন্দির ছিল, তখন আমি ওই মন্দিরে গিয়ে ফ্যান চলতেছে তো শুয়ে পড়ি। আমি সব ধর্মকে অনেক শ্রদ্ধা করি, যেহেতু ধর্ম একটা আইন যা মানুষকে নিয়ন্ত্রণ করে, এই জন্য আমি ধর্মকে শ্রদ্ধা করি। তো আমি শুয়ে পড়ছি, আর ইতিমধ্যেই 2টা মেয়ে আসলো আর একটা ছেলে আসলো। এখন ওই মেয়েটা মন্দিরে ঢুকতে নিচ্ছে, এখন ওরা পায়ে লেগে আমার জুতাটা নিচে পড়ে গেছে, প্রায় 10-15 ফিট নিচে হবে। এখন ওই মেয়েটা বলতেছে, ভাইয়া জুতাটা কি আপনার? বললাম হ্যাঁ আমার। কয় জুতাটা তো পড়ে গেছে। বললাম জুতা যেহেতু পড়ে গেছে তুলতে হবে, আপনার তুলতে হবে না আমার তুলতে হবে। পরে যাই হোক মেয়েটা মন্দিরের ওই সাইড দিয়ে ঘুরে নিচে গিয়ে জুতাটা তুলে আনে। জি। পরে আমি বলি কি দরকারটা ছিল কষ্ট করার, আমি নিয়ে আসতাম। আপনি তো তাকে দিয়ে উঠাইলেন, দিয়ে আবার এই কথা বলছেন। আপনি তো প্রথমেই বলতে পারতেন যে অসুবিধা নাই, জুতাটা আমিই তুলছি। এখন আমাকে বলতেছে, আমার সাইডে যে পানির বোতলটা, এই পানিটা কি আপনার? বললাম জি। কয় খাওয়া যাবে? অফকোর্স। তো এখন পানিটা খেয়ে নিল, খাওয়ার পরে তে পুনাম করতেছে। পরে যে বাতাসার মতো মিষ্টি দিয়ে বানানো ওগুলো আনে, আমিও কিছু খেয়ে নিই। তো এখন আমার বন্ধুরা ছবি টবি উঠছে, বলতেছে আমান চলো আর একটা পাহাড়ে যাব। তখন নেমে আসছে। সেই মেয়ের থেকে আপনি বিদায় নিয়ে চলে এসেছেন? না, মেয়ের থেকে বিদায় নেই নাই, মানে ওরাও আমাদের সাথে ভিজিট করতেছে আর কি। আপনারা যেদিকে যেতে যাচ্ছেন তারা ওইদিকে যাচ্ছে। তারপর পরে আমরা এই একটা বট গাছ আছে মোটা, তো ওখানে বসে আমার বন্ধুরা বলছে একটা গান গাবো। পরে যে বাঙ্গা বাঙ্গা বেসুরা গলায় যেরকম গান হয় সেরকম ভাবে আমরা গান গাইতেছি, কেউ ব্যাগ থাপড়াইতেছি, কেউ হাতে তুড়ি দিচ্ছি, কেউ শীষ বাজাচ্ছি, এরকম মানে বন্ধুদের সাথে যা হয় অ্যাকচুয়ালি। পরে ওই মেয়েটা আমাদের সাথে ও মজা নিচ্ছে আর কি, গানগুলা শুনতেছে। পরে আমরা আরেকটু নিচে যাই, নিচে নামার সময় এই আইসক্রিমের একটা লোক আসে, আইসক্রিম বিক্রি করে। পরে আমি আইসক্রিম নিই একটা, মেয়েটা এসে আইসক্রিমটা নেয়। এখন আমি টাকা দিতে যাই, আইসক্রিমওয়ালা টাকা নেয় না। কেন? কয় আপু আপনার টাকাটা দিয়ে দিছে। তো তখন আমার টাকাটা দিয়ে দেয়, আমি বললাম যে টাকা দিচ্ছেন কেন, এটা ঠিক না। পরে কয় সমস্যা নেই, আমি ভালো লাগছে আমি খাওয়াইছি। পরে একদম শেষ যখন চলে যাব, তখন ওই মেয়েটার যে হাজবেন্ড, মানে ওর বান্ধবীর হাজবেন্ড সাথে করে নিয়ে আসছে। পরে হাজবেন্ড আমাকে বলতেছে, হ্যালো ভাইয়া আপনার নাম্বারটা দেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই। পরে আমার নাম্বারটা দিই, ফোনে তুলে আমাকে একটা মিস কল দেয়, আমি নাম্বারটা পেয়ে যাই মেয়েটার, যার সাথে আপনারা তখন কথা হচ্ছিল। হ্যাঁ, তারপর ঢাকায় চলে আসার পরে 3 দিন পরে মেয়েটা আমাকে ফোন করছে, বলতেছে ফোন দিলে না কেন? আমার নাম্বার তো তোমার কাছে ছিল, তুমি দিচ্ছ না কেন? ফোন দিয়ে তুমি শুরু করছে। ঠিক আছে, আমিও তুমি বলতেছি যে তোমার কাছে তো নাম্বারটা ছিল, তুমি দাওনি কেন? কারণ আমি দেখলাম যে তুমি দাও না কেন। তো তখন থেকেই কথাবার্তা শুরু হয়। তো এক পর্যায়ে অনেক ভালো একটা সম্পর্ক হয়। তো এখন ওই মেয়েটা একটা পর্যায়ে আমার প্রতি অনেক ইমোশন হয়ে যায়, আমাকে প্রপোজ করে। তখন আমি বললাম যে তোমার আরো একটু ভেবে ডিসিশন নেওয়া উচিত ছিল, মাঝখানে কিন্তু অনেক বড় একটা বাধা আছে। কিন্তু ও যে অন্য ধর্মের মানুষ আর আমি যে অন্য ধর্মের মানুষ, এটা এখনো ও জানে না। যেহেতু আপনি মন্দিরে ছিলেন, আপনাকে হয়তো ওইটাই ভাবছে। হ্যাঁ, যে মুসলমান মানুষ তো কখনো মন্দিরে আসে না। তো পরে আমাকে বলে যে সকল হিসাব নিকাশ বাধা ডিঙ্গির পরে আমার লাইফে তোমাকেই লাগবে। আমি বলি যে এত বড় একটা বাধা তুমি অতিক্রম করতে পারবে না। পরে কয় কি বাধা? বললাম তুমি কোন ধর্মের? কয় যে আমি অমুক ধর্মের। তখন আমি বলি আমি তো ইসলাম ধর্মের। এরকম একটা নিঃশ্বাস নিয়ে বলে তুমি এটা আমাকে আরো আগে বলনি কেন? তুমি মুসলমান, তো মন্দিরে কি করছিলা? তখন আমি বলি যে আমি একজন অসাম্প্রদায়িক বাঙালি মুসলিম, ধর্ম একটা আইন যা মানুষকে নিয়ন্ত্রণ করে, নিজের ধর্মকে ভালোবেসে অন্যান্য ধর্মকে আমি অনেক শ্রদ্ধা করি। পরে ফোনটা কেটে দেয়, আর 15 দিন কোনো ফোন নাই। আপনিও ফোন দেন নাই? আমি ফোন দিচ্ছি কিন্তু ফোন অফ। এখন 15 দিন পরেও আমাকে ফোন ব্যাক দিছে, ব্যাক দিয়ে বলতেছে সরি আমান। কেন সরি? কয় ফোনটা কেটে দিছি, আমি 15 দিন দেখলাম যে আমি তোমাকে ভুলে থাকতে পারি কিনা।
কিন্তু এই 15টা দিন তোমাকে যত ভোলার চেষ্টা করছি ততই আমার তোমার কথা মনে পড়ছে। আমি খালি ভাবছি আমার লাইফে রাত কেন আসে, মানে রাত হলে সারাদিন তো এমনি সেমনি কাটাই, কিন্তু রাত হলেই তোমাকে বেশি মিস করি আর ঘুম হয় না। ঠিক আছে, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমাকে বলে তুমি দেখা করো, তখন আমি দেখা করি, অনেক কথাবার্তা হয়। আসার পরে আমাকে ফোন করে যে তোমার একটা জিনিস আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। কোনটা? তুমি আমার এত কাছে ছিলা, জি কিন্তু অনুমতি দেয়নি বলে তুমি আমার হাতটাও টাচ করো। পরে আপনার 14ই ফেব্রুয়ারি আমাকে আবার বলে দেখা করতে, যে তুমি 14ই ফেব্রুয়ারিতে আমার সাথে দেখা করো, কিছু স্পেশাল জিনিস আমাকে দাও। এমনভাবে ভালো ভ্যালেন্টাইন্স ডে সবার ক্ষেত্রে যেরকম হয় আমার ক্ষেত্রে যেন সেরকম না হয়, মানে ও যেন চুমকে ওঠে এরকম একটা কিছু। পরে ওর জন্যে আমি ওকে নিয়ে নিশাপতি নামে একটা কবিতা আমি নিজেই লিখি। জীবন আমার সুখের হলো, আমার পাশে তুমি আছো তাই, যত কাছে থাকি আর যতই দূরে, তাই বলে ভেবো না বন্ধু ভুলে গেছি তোমারে, গগনকে বলে দিলাম বন্ধুকে রেখো তোমার লোচনে, হৃদয়ে ছিল যতটুকু ভালোবাসার রং সবটুকুই ছড়িয়ে দিয়েছি আকাশে, অভিলাষ হলেই রাঙিয়ে নিও তোমার ওই মন, অনিলকে বলে দিলাম দেখো তুমি তারে, যেন কোনো দুষ্ট হাওয়া না লাগে বন্ধুর গায়ে, দুচোখ ভরা যত স্বপ্ন ছিল উড়িয়ে দিয়েছি বাতাসে, অভিপ্রায় হলেই সাজিয়েও নিও জীবন তোমার মতো করে, যত কাছে থাকি আর যতই দূরে, তাই বলে ভেবো না বন্ধু ভুলে গেছি তোমারে, আশীর্বাদ তোমার জন্য এটাই আমি করি, নিশাপতি হয়ে অমরাবতীর বসুন্ধরায় থাকো বন্ধু তুমি। একটা ডায়েরি গিফট করি আর ডায়েরির ভিতরে এটা লিখে দেই। পড়ার পরে আমাকে বলে নিজের লেখা, এটা নিজের লেখা, আমি নিজে লিখছি। পরে ও আমাকে বলে তুমি এটা আমাকে কাছে বসে শোনাও। পরে আমার পাশে বসে এটা আমি শোনাই, শোনার পরে ও আমাকে জড়ায় ধরে, পুরা 2টা ঘন্টা এরকম জড়ায় ধরে রাখছে, কিন্তু আমাদের লাস্টে মনে হলো হয়তো 5 মিনিট জড়ায় ধরছিল। তারপরে আমি ঢাকায় চলে আসি, আবার অফিস করতে হবে। এখন নেক্সট বার ও আমাকে বলতেছে আমার 2 দিন আগে পরে তো আমাদের বিয়ে হবে, আমাদের বাচ্চা হবে, তুমি মুসলমান আমি অন্য ধর্মের, তাহলে কেমন হবে, আমার বাচ্চারা কোন ধর্ম পালন করবে, ঠিক কি করা যায়, তুমি একটা মানুষ, তোমার বিবেক আছে বুদ্ধি আছে, তুমি সবকিছু বুঝতে পারো তাই না? আমি এভাবে বলি ওকে যে ইসলাম ধর্মে কাউকে জোর করে মিল করে ধর্মান্তরিত করা একদম নিষেধ, হারাম। এই কাজটা আমি কখনোই করতে পারবো না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে যে আমি ইচ্ছে করলে পৃথিবীর সমস্ত মানুষগুলোকে একটিমাত্র জাতিসত্তায় সত্যায়িত করে পাঠাইতে পারতাম, কিন্তু তা না করে এই মানুষগুলোকে বিভিন্ন জাতিসত্তায় বিভক্ত করে বিভিন্ন জাতি গর্বে জন্মদান করছি, সাথে বিবেক দিছি বুদ্ধি দিছি। এই বিবেক বুদ্ধি দিয়ে বিচার বিশ্লেষণ করে তুমি যদি আমার মনোনীত ধর্ম ইসলামকে খুঁজে বের করো, তাহলে আমি আল্লাহ তোমার হয়ে যাব, তুমি আমার হয়ে যাবে। সূরা হুজরাত। আমি ওকে কখনো বলিনি যে তুমি ধর্মান্তরিত হও, আমি বলছি যে তুমি হিন্দু আছো সমস্যা নেই, আমি আমার ধর্মে আছি, সেটাও কোনো বিষয় না। পরে একটা পর্যায়ে ও আমাকে বলে যে না আমি ইসলাম ধর্মে যাব। পরেও একটা পর্যায়ে আমাকে বলে যে আমি আমাদের এখানকার এক ইমামের সাথে কথা বলছি, সে বলল যে মুসলমান হতে হলে প্রাতিষ্ঠানিক কোনো ডকুমেন্টস লাগে না, তুমি যদি আল্লাহ তাআলাকে বিশ্বাস করো, খোদা তাআলাকে বিশ্বাস করো, নবীকে বিশ্বাস করো, কালেমা তৈয়ব পাঠ করো, তুমি আপনি মুসলমান হয়ে যাবে, ইসলাম ধর্ম গ্রহণ হয়ে যাবে। তো একটা পর্যায়ে ওই ইমামের মাধ্যমে ও এইভাবে মুসলমান হয়। ও ইসলামের সবকিছু শিখে যায়, কোরআন শরীফের আয়াত কখন কিতাব পড়তে হয় ও ইন্টারনেট মাধ্যমে ওটা আস্তে 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 শিখে, এমনকি লুকায় লুকায় ও নামাজও পড়তো। পরে আমাকে বলে যে তুমি দেখা করো, আমি আবার যাই। মানে ও দিন দিন আমার প্রতি অনেক ইমোশন হয়ে যাচ্ছে, ঠিক আছে, ও খালি দেখতে ইচ্ছে করে। একটা পর্যায়ে আমাকে বলে যে তুমি চিটাগাং এসে চাকরি করো, যেখানে ঢাকাতে চাকরি করছো ওটা ছেড়ে দিয়ে চিটাগাং চলে আসো, যেহেতু তার বাসা চিটাগাং, তাহলে ওর সুবিধা হবে, প্রতিদিন দেখতে পারবে। তারপর ঠিক আছে। পরে আমি বলি যে আমার তো ওখানে পরিচিত কেউ নাই, ওখান থেকে চাকরি নেওয়াটা আমার জন্য টাফ। এভাবে আরেকবার দেখা করতে বলে। একটা পর্যায়ে আমাকে বলে যে চলো আমরা বিয়ে করি। তখন বললাম যে বিয়ে করবা, বিয়ে করতে হলে তো আবার অনেক কিছু চাইবে, দরকার ডকুমেন্টস, ওগুলা কই পাবা? পরে কয় এমনি এমনি কি বিয়ে করা যায় না? বললাম হ্যাঁ এমনি এমনি তো বিয়ে করা যায়, কিন্তু এই ইসলাম ধর্ম মোতাবেক, কিন্তু সেটা তো আর দেশের আইন মোতাবেক রেজিস্ট্রিকৃত হবে না, রেজিস্ট্রিত হবে না, এটার তো কোনো ডকুমেন্টস নেই, কোনো ভ্যালু না, ঠিক আছে, কাবিননামা থাকবে না। পরে কয় সমস্যা নেই আমি করব। আচ্ছা ঠিক আছে, ইসলামী ধর্ম অনুযায়ী আমরা বিয়েটা করি। আমি কিন্তু রেজিস্ট্রি হলো না। তারপর পরে আমি আবার ঢাকায় চলে আসি। পরে আবার আমাকে বলে তুমি চলে আসো, কিছুদিন পর পয়সা আমাকে ডাকে। পরে আমি আবার যাই, যাওয়ার পরে আমাকে ও শারীরিক সম্পর্ক করবে। আমি নার্ভাস, লাইফে এরকম সিচুয়েশন হয় নাই, কিন্তু আমি না করতেছি না,
সুযোগ ছিল, সুযোগ অনুযায়ী ওর বান্ধবী বাসায় নিয়ে আমরা দুজন একসাথে থাকি। পরে ওই দিন প্রথম ওর সাথে শারীরিক সম্পর্ক, তারপরে চলে আসি আমি। কিছুদিন পর আবার আমাকে আবার ডাকে, আমি যাই, আবার শারীরিক সম্পর্ক করে ওর ফ্রেন্ডের বাসায়। পরে ওটা ওর বাড়িতে জানে যে একটা ছেলের সাথে ও প্রেম করে, সে ছেলেটা ঢাকায় থেকে এখানে আসে দেখা করতে, যেভাবে ওর ফ্যামিলি জানে। পরে ও প্রচুর মাথাতে একটা পর্যায়ে ওর ঠোঁটটা এখানে ফেটে যায়, পেটে রক্ত হয়ে যায়, সেলাই যায়। তার 20 দিন ওই সেলাই চিকিৎসা নিয়ে আবার ঠিক হয়। কিছুদিন পরে আবার আমাকে ডাকে। তখন আমি বললাম যে এভাবে তো ঠিক হচ্ছে না, তুমি তোমার ফ্যামিলিতে কথা বলো যে সে আসলে মানবে কিনা। কয় মানবে না। তো এই মানবে না, তাহলে তো এইভাবে করাটা কেমন না, আর কতদিন এভাবে চলবে। পরে কয় ও চিন্তা তোমার না, ও চিন্তা আমার, আমি দেখবো আর কি, আমাকে মাইরা ফেলা এক সমস্যা নেই, এরকম একটা কথা বলে আর কি। পরে তৃতীয়বার ওর সাথে আবার শারীরিক সম্পর্ক হয়। মানে ওই দিন ইচ্ছাকৃতভাবে শারীরিক সম্পর্ক করে ও বাচ্চা নেওয়ার জন্য। ও ভাবে যে বাচ্চা নিলে হয়তো আমার ফ্যামিলি মাইনে নিবে। পরে আমি ঢাকায় চলে আসি। এভাবে আমরা ঘন ঘন দেখা করতাম। ও আমাকে ডাকতো, ওর সুযোগ সুবিধা অনুযায়ী আমি যেতাম, যে ওর সাথে থাকতাম, কাছাকাছি থাকতাম। কিছুদিন পরে ওর সাথে কোনো যোগাযোগ নাই, ওর কোনো খোঁজ নাই, ফোন বন্ধ, সবকিছু বন্ধ। প্রায় 15 দিন পর ইন্ডিয়ান একটা নাম্বার থেকে ফোন আসছে। পরে ফোন রিসিভ করলাম। পরে আমাকে বলতেছে আমি নিশাপতি, আপনার সেই ওয়াইফ? হ্যাঁ। আমি তো আকাশ থেকে বললাম কি হয়েছে তোমার, তুমি কোথায় আছো? কয় যে আমি জানি না কিছু, আমি তোমার সাথে দেখা করছি, এইটা পরিবার জানছে, এর আগেও পরিবার অনেকবার না করছে, মারছে, তারপরেও শুনি নাই। একটা পর্যায়ে তখন আমাকে অজ্ঞান করে, যেভাবে হোক অজ্ঞান করছে, অজ্ঞান করে আমাকে ভারত নিয়ে আসছে। গঙ্গারামপুর, ঠ্যাঙ্গাপাড়া, মাস্টার কলোনি নামক একটা জায়গায় ও আছে। পুরা পরিবারই ওইখানে চলে গেছে। আমি আবার পাসপোর্ট করলাম, পাসপোর্ট করে ভিসা লাগাইলাম ইন্ডিয়ান, আমি ভারতেই যাব। কিছুদিন পরে আবার করোনা, ইমিগ্রেশন বন্ধ। পরে আমি হিলি বর্ডার দিয়ে দালালের মাধ্যমে বর্ডার পাস হই অবৈধভাবে, শুধুমাত্র ওর টান। তার জন্য আপনি চলে গেছেন রিস্ক নিয়ে। আপনি ধরা পড়লে জেল হতো, অনেক আবার ধরেন বিএসএফ এর হাতে পড়লে হয়তো গুলি করেও দিত, ঠিক আছে। কিন্তু ওই সময় এটা কাজ করে নাই, শুধু ওর প্রতি যে একটা টান আছে এটাই আমার কাজ করছে। ভারতে ওখানে বালুরঘাট স্টেশন আছে, রেলওয়ে স্টেশন, ওইখান থেকে ট্রেন ধরে, গৌরী এক্সপ্রেস ট্রেন আছে, এই ট্রেন ধরে আমি গঙ্গার পৌঁছাই। ওইখানে আমার একটা ফ্রেন্ড আছে, পরে ওর সাথে যোগাযোগ করি, ওর সাথে সবকিছু খুলে বলি যে এখানে তো আমি কোনো হোটেল চিনি না, কই থাকবো না থাকবো। ও আমাকে অনেক সাহায্য করে, বললো যে কোনো সমস্যা নাই, তোমার যত ধরনের সিকিউরিটি আছে সেটা আমি দেবো। পরে ওর ওখানে থাকি, ও আমাকে যে পরিমাণ সিকিউরিটি, মানে যত ধরনের সিকিউরিটি আছে ও আমাকে দেয়। তো বললো যে আমার এইখান থেকে মাস্টার কলোনি যাইতে 20 মিনিট সময় লাগে। পরে এখন উপায় যে ওর সাথে আমি কিভাবে যোগাযোগ করব। ও হঠাৎ করে আবার আমাকে ফোন করে যে আমাদের এইখানে একটা মন্দিরে কীর্তন হচ্ছে, তো সেখানে আসলে দেখা করতে পারবো আমি। ওইখানে কিভাবে যাব? তখন ওই আমার ফ্রেন্ড আমাকে একটা ওয়ে দেয়, যে একটা ওয়ে আছে। ও তখন কি বলে, আমার এই যে হাতে, ওরা যেরকম হাতে কাপড় বাঁধে, এরকম একটা লাল কাপড় বেঁধে দেয়, লাল হলুদ এরকম কাপড় বেঁধে দেয়, তারপরে কপালে চন্দন দেয়, বুঝতে না পারে যে আমি ভিন্ন কোনো ধর্ম। নিয়ে ওই কীর্তন হচ্ছে ওখানে বসে পড়লাম, ঠিক আছে, শুনতেছি। এখন ইতিমধ্যে ও আর ওর ঠাম্মা ওকে সাথে করে নিয়ে আসছে। ওই দিন যায় ওর সাথে আমার দেখা হয়, কিন্তু দুজনের কোনো কথা হয় না, খালি একে অপরকে দেখি। কতদিন পর দেখলেন আবার? 2.5 মাস। ও দেখে কাঁদতেছে, মানে দুজন তো দুজনকে কথা বলতে পারতেছে না, ওই নাই, ঠিক আছে, জানলেও সমস্যা হবে, আমাকে ফেলে দিতে পারে, ওখানে তো আমার কেউ নাই। পরে যেভাবে হোক ওর একটা বান্ধবীর বিয়ে ওই দিন, এখন আমাকে ফোন করছে যে আমি তো ওই বিয়ে থাকবো, ওই বিয়ের দিন ছেলে করে আমি তোমার সাথে একটু ঘুরতে পারবো। ঠিক আছে, কোথায় ঘুরবা? বলে যে আমাদের এখানে একটা মন্দির আছে। আর তাদের পরিবার তো জানছে না যে এখানে, যে ওরা তো জানে না যে এই ছেলে কি এখানে আসবে, এটা তো ধারণার অতীত। আমি তো গেছি, গেলে ওইখানে আমি, আমার ফ্রেন্ড নিশাপতি আর নিশাপতির কাজিন, ওই কাজিনও জানে যে ওকে বলছে আর কি, ঠিক আছে, কিন্তু ও হেল্প করতেছে। যাওয়ার পরে অনেক মেলার মতো আছে আর কি, অনেক ধরনের দোকানপাট, খাবারের দোকান, এই যে এগুলো বানায় এগুলোর দোকান, ঠিক আছে। পরে আমাকে বলতেছে যে তোমাকে আমি একটা গিফট করব, এই যে এটাও গিফট করে। তারপর মানে এটা অষ্টধাতু দিয়ে বানানো, মানে সামনে দাঁড়ায় থাকবো, ও বানায় দেয়। ওর কানের দুল ছিল, আমাকে বলে যে আমার এখান থেকে এই সোনাটা একটা গুটি খসে আপনি এটার ভিতরে দিবে। পরে ওইটা দিয়ে গলায়া আমার হাতের আঙ্গুলের মাপ নিয়ে পরে এটা বানায় দিয়ে অতি আমার আঙ্গুলে পরায় দেয় আপনার স্ত্রী। তারপর বানায় দিয়ে হাতে পরায় দিয়ে হাতে একটা চুমু দেয়। তারপরে পাশে আর একটা মাজার বের হয়, ওই মাজার থেকে আমাকে এটা গিফট করে, এই যে এটা। ঠিক আছে, তারপর এই যে হাতে লাগাইছি,
সেই দিন থেকে? হ্যাঁ, সেই দিন আর থেকে কখনো খোলেন নাই? খোলা হয় নাই। তো এইভাবে থাকি। এগুলো কিন্তু আমার পরিবার কেউ জানে না। আমি 1 বছর বাড়িতে কথা বলি নাই, বাড়িতে যাইও নাই। সেই ঘটনা নিয়ে? হ্যাঁ, আমি যে অবৈধভাবে ভারত যাচ্ছি, মানে এত কিছু যে হচ্ছে আমার লাইফে, আমার পরিবার কিচ্ছু জানে না। তারা জানে যে ছেলে ঢাকায় চাকরি করতেছে, রিল্যাক্সে হয়তো আছে। তো এইভাবে থাকি, থাকতে থাকতে আবার কীর্তনে আসি একদিন, ওর সাথে দেখা করি ওইভাবে। পরে ওই দিন অন্তরঙ্গ একটা মুহূর্তে তার দাদি জিনিসটা দেখে ফেলে। তখন ওকে প্রশ্ন করে যে ছেলেটাকে, তখন বলে যে ওই বাংলাদেশের ছেলে, ও ভারত চলে আসছে। এই যে ওর ফ্যামিলি জেনে গেল, আমাকে মারার জন্যে লোক সিট করে দিল। কিন্তু ওর পরিবারের কেউ আমার চেহারা চেনে না। তখন আমাকে বলল যে ওরা তোমাকে যেখানে পাবে সেখানেই মেরে ফেলবে, তুমি বাংলাদেশ চলে যাও। তখন আমি বললাম যে তোমাকে ছাড়া আমি যাব না, আমি নিয়ে গেলে তোমাকে নিয়ে যাব। আমি পরে ওইখানে রয়ে গেলাম। একটা পর্যায়ে ওর ফ্যামিলি ওইখানে বিয়ে ঠিক করে। তখন ও বলে যে না, আমি অন্য করে ছেলেকে বিয়ে করব না, আমি বিয়ে করলে ওকেই করব, না করলে আমি সারা জীবন এইভাবে থাকবো। তাও যদি আমাকে রাখতে না চাও, আমি তোমাদের পরিবারে থাকবো না। এই একটা সিচুয়েশনের ভিতরে ওর সাথে ওর ফ্যামিলির সাথে ধাওয়ার মাস হয়ে যায়। ওকে অনেক মারধর করে, কিন্তু ও ওর ডিসিশন থেকে সরে আসতেছে না। পরে ও যে ছেলের সাথে ওর বিয়ে ঠিক করে, সেই ছেলের সাথেও কথা বলে। ও বলে যে আমি যে ছেলের সাথে প্রেম করছি, আমি ওকে ছাড়া আমি দ্বিতীয় কাউকে বিয়ে করতে পারবো না, আপনি এখান থেকে চলে যান। এই কথা বলে বিয়েটা ভাঙায় দেয়। বিয়েটা ভাঙায় দেয়। কিন্তু ছেলেটা কয় যে আজকালকে ছেলে মেয়েদের লাইফে এরকম হতেই পারে, প্রেম থাকে, এটা আমি মেনে নিয়েছি। মানে যে কেউ পছন্দ করবে, মেয়েটার চেহারা অনেক সুন্দর ছিল, ছেলেটা মানে ওকে বিয়ে করবে এরকম একটা পরিস্থিতি। মানে বলার পরও ছেলেটা সরে না। পরে ওর বাড়ি থেকে বিয়ের সবকিছু আয়োজন হয়ে যায়। পরে আমাকে বলতেছে, আমান তুমি 100% আমার উপর বিশ্বাস রাখতে পারো, তুমি ছাড়া আমি দ্বিতীয় কোনো ছেলেকে বিয়ে করব না। পরে একটা পর্যায়ে ওর এঙ্গেজমেন্ট ঠিক হয়ে যায়, আংটি দিয়ে সবকিছু, মানে ওদের ধর্মে অনুযায়ী সবকিছু করে আর কি। এখন শুধু তুলে নেয় না, এমন একটা পরিস্থিতি। ও আর ফ্যামিলিকে বলে যে তোমরা যে অন্য কোথাও বিয়ে দিতে চাচ্ছ, আমার পেটে ওর বাচ্চা। এটা কি আসলেই ব্যাপারটা সত্য ছিল? এখন সত্য মিথ্যা ওই জানে, আপনি জানতেন? আমি জানি না। ঠিক আছে, আচ্ছা, তারপর? এখন এইটা বললে ওর ভাই এসে ওর পেটে লাথি মারে, পরে তখন অজ্ঞান হয়ে যায়। প্রচুর ব্লিডিং হয়, হাসপাতালে ভর্তি করে, একটু সুস্থ হয়। ডাক্তার বলে যে না এখন মোটামুটি ঠিক আছে, এই বলে বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে আসলে আমাকেও ফোন দেয় আসতে বলে। পরে ওই দিন আসি, আসার পরে ওই যে ওর কাজিন আছে না, 5 মিনিটের জন্য সুযোগ করে দেয়। পরে আমি যাই, তখনও আমাকে একটা কাগজ ধরায় দেয়, এই কথাগুলো আমাকে লিখে ছিঁড়ে আমাকে দেয়। যেদিন তুমি মনের দুঃখে থাকবে একা বসে, সেদিন আমি বন্ধু হয়ে থাকবো তোমার পাশে। যেদিন তুমি থাকবে বসে একা জানালার ধারে, তখন আমি বৃষ্টি হয়ে নামবো অজর ধারে। এই 2টা কাগজ আমাকে ধরিয়ে দেয়, ভালো করে আমাকে জড়ায় ধরে। তারপরে এটা আমাকে দেয়, যেটা আমার লেখা, আমি যত দূরেই থাকি না কেন এটা দেখলে তোমার ভালো লাগে। পরে ও আবার ওই দিনই রাত্রে হঠাৎ আবার অসুস্থ হয়ে যায়। ওর কাজিন ফোন করে, আমার তো অনেক অসুস্থ, ওর পরিবার হাসপাতালে ভর্তি করছে, অনেক ব্লিডিং হচ্ছে। মানে ওই যে লাথি দিছে না, ভিতরে ফাইট গেছে। ওই যখন হাসপাতালে ভর্তি করছে তখনই শুধু আমাকে বলছে, তারপরে কি হচ্ছে সেটা তো আমি জানি না। হসপিটালে 2 দিন থাকার পরে ডাক্তার মৃত ঘোষণা করে। ওই যে ওর কাজিন আমাকে ফোন করে বললো যে আমান ভাইয়া নেশাপতি তো মারা গেছে। এখন আমি কি, আমার নিঃশ্বাস ভারী হয়ে গেছে, আমি কথা বলতেছি কিন্তু আমার মুখে কথা বের হচ্ছে না। যার জন্য এত দূর আসলাম, এত ত্যাগ শিকার, সেই মানুষটাই শেষ মুহূর্তে মারা গেল। বললাম যে কিভাবে? কয় যে অতিরিক্ত ব্লিডিং হচ্ছে, একদিক দিয়ে রক্ত দিচ্ছে, একদিক দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছে। শেষ মুহূর্তে ডাক্তাররা বলল যে এটা আমাদের পক্ষে সম্ভব না, অন্য কোথাও নিয়ে যেতে হবে। তখন ওই হসপিটালে থাকা অবস্থায় ও মারা যায়। তারপরে তো দেখবো কি করে, একটাবার লাশ মুহূর্তে তো দেখাটা আমার মন মানতেছে না যে আমার মৃত্যু হয়, হবে, সমস্যা নাই, আমি ওকে দেখব। পরে আমি গেলাম, যা দেখি যে শুয়ে রাখছে। অনেক মানুষ, ওই মানুষের ভিড়ে আমি যাই তার বাসায়। হ্যাঁ, মাস্ক পরে যাই, মানে করোনার সময় না, তখন ওই যে মাথায় যে ইয়া পরে ওগুলো পরি, মাস্ক পরি। ওকে শেষবারের মতো একটু দেখে ওখান থেকে আমাকে চলে আসতে হয়। চোখ দিয়ে পানি বের হচ্ছে না, কিন্তু আমার ভিতরে যে জ্বলতেছে এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমি ওই সময় কাউকে প্রকাশ করতে পারতেছি না। আমি খাইতে রে, আমার ভিতরে খাওয়া যায় না। পরে একটা পর্যায়ে ওখান থেকে আমি আবার দালালের মাধ্যমে চলে আসি।
আবার বাংলাদেশে ব্যাক করেন। হ্যাঁ, আর তো ওখানে থাকার মতো কোনো কার জন্য আর থাকবো? যে ওই নিশাপতির সাথে দেখা না হলে হয়তো বুঝতাম না যে জীবন দিয়েও কাউকে ভালোবাসা যায়। আল্লাহর কাছে কত বলছি যে নিয়ম ভেঙে তো কত কিছুই হয়, সকল নিয়ম ভেঙে যদি আমরা দুজনে একত্রিত থাকতে পারতাম হয়তো জীবনের একটা পূর্ণতা লাইফে যোগ হতো। কিন্তু ওর যে অপূর্ণতা সেটা সারাটা জীবন আমাকে খোয়াবে। আজকে কত বছর হলো সে নাই? এই তো 5 বছর। আমি এখন পর্যন্ত তাকে বলতে পারিনি, আমার বয়স হয়েছে যথেষ্ট, বাড়ির থেকে পরিবার থেকে বিয়ে চাপ দিচ্ছে, কিন্তু ওর যে ভালোবাসার যে চিঠি এটা আমি এখনো বলতে পারতেছি না। নিশাপতি, আমি তোমাকে কত ভালোবাসি সেটা তুমি বেঁচে থাকলে হয়তো উপলব্ধি করতে পারতে। আমি জানি তোমার অস্তিত্ব নাই, কিন্তু আমার এই মনের আর্তনাদ, আমার এই ভালোবাসার ভিতরের যে গভীরতার প্রকাশ সেটা আমি বাতাসে ছড়িয়ে দিলাম, যেখান থেকে জানি তুমি শুনতে পাও। এই দুনিয়াটা আমাদেরকে একসাথে থাকতে দেয় নাই, কিন্তু আল্লাহর কাছে আমি বলবো, আমি এই জীবনে যদি একটাও ভালো কাজ করি, আমি আল্লাহর কাছে সবসময় বলি এই একটা ভালো কাজের উসিলায়ও যেন পরকালে আমি তোমাকে পাই। এটাই আমার চাওয়া। আমার সকল চাওয়ার পিছেই তুমি চাওয়া। তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, আল্লাহ যেন তোমাকে শান্তিতে রাখে, তোমার রূহটাকে যেন আল্লাহ তাআলা শান্তির চাদর দিয়ে ঢেকে রাখে। নিশাবতী, তোমার সাথে যেদিন দেখা হয়েছিল, শেষ দেখা, সেদিন তুমি আমাকে এটা হাতে ধরিয়ে দিছিলে আর বলেছিলে যদি তোমার ভিতরে তুমি যদি কখনো একা শূন্যতা ফিল করো তখন আমার এইটা পড়ে নিও, এটা দেখলেই তুমি আমাকে খুঁজে পাবে। আজ 5 বছর হলো তুমি নেই, তোমার এই 2টা চিঠি, তোমার এই লেখাগুলো নিয়ে আমি এখন পর্যন্ত বেঁচে আছি। আল্লাহ তাআলা তোমাকে ভালো রাখুক, এটাই চাওয়া। এছাড়া তোমাকে দেওয়ার মতো আমার আর কিচ্ছু নেই।